জন্য দেখবেন একদিন ভারতের জন্য একটা লায়াবিলিটি হয়ে যাবে এই তৃণমূল কংগ্রেস। 195টা দেশে মাথা হেট হয়েছে, বাংলার মাথা হেট হয়েছে, ভারতের মাথা হেট হয়েছে। ভারত সরকারের যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন তারা বলছে একটা ফাড়া কেটে গেল। মেসি যতক্ষণ বাংলায় ছিল ততক্ষণ আমাদের চেয়ার নড়ে চড়ে বসেছিল। তার কারণ মেসি যদি সেই সময় পড়ে গিয়ে তার চোয়ালটা ভেঙে যেত বা ধাক্কা ধাক্কিতে তার পায়ে কোনো ইনজুরি হতো বা হাতে যদি কোনো আঁচড়ও পড়তো, 195টা দেশে আমরা মুখ দেখাতে পারতাম না, যারা ফিফা ওয়ার্ল্ড কাপের সঙ্গে যুক্ত বা ফিফা নেশন যাদেরকে বলা হয়। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের দেশে আমেরিকান কমার্স ইন্ডাস্ট্রি যে চেম্বার অফ কমার্স আমেরিকায় আছে, ভাবুন, মানে বড় বড় সংস্থা, তাতে টেসলা আছে, তাতে উইন্ডোজ আছে, তাতে যাবতীয় যত আমেরিকান কোম্পানি রয়েছে, গাড়ির কোম্পানি থেকে সফটওয়্যার কোম্পানি থেকে হার্ডওয়্যার কোম্পানি, আলপিন থেকে এলিফ্যান্ট, যারা বানায় সমস্ত কোম্পানি আমেরিকার, তারা টাকা দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কয়েক হাজার কোটি টাকা দিয়ে রেখেছে লায়নেল মেসিকে। কালকে যদি আমেরিকার সমস্ত ব্যবসায়ী এক হয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলে যে নরেন্দ্র মোদীর দেশে লায়নেল মেসি, আমরা জানতে চাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে না অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস, শতদ্রু দত্ত, নরেন্দ্র মোদীর দেশে নরেন্দ্র মোদী লায়নেল মেসিকে সিকিউর রাখতে পারছে না, এর দায়টা কোন রাজীব কুমারের হতো? রাজীব কুমার তো আসবে যাবে। আমি বলছি না, তৃণমূল কংগ্রেস এখন ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা লায়াবিলিটি হয়ে যাচ্ছে, একটা হেডেক হয়ে যাচ্ছে, মাথার ব্যথা হয়ে যাচ্ছে। কখনো রোহিঙ্গা ঢোকাচ্ছে, কখনো টাকা ভাগাচ্ছে, কখনো মেসিকে ভাগাচ্ছে, কখনো মেসির চারপাশে এমন পরিস্থিতি তৈরি করছে যাতে লিওনেল মেসি, মানে পাড়ার পল্টুদাও নয়, লিওনেল মেসি সে নিরাপত্তাহীনতায় ভুগে গাড়িতে উঠে বসে থাকছে। কি শুরু করেছে! এবং আমি অদ্ভুত ভাবে আজকে আমি জবাব চাই বাংলা নির্দিষ্টভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে করতে চাই। সৌরভ গঙ্গোপাধ্যায় তো বাংলার একজন আইকন। সৌরভ গঙ্গোপাধ্যায় বোধহয় এখন খুব বেশি ব্যস্ত এই শালবনির কারখানাটা নিয়ে, তাই জন্য উনি মুখে কিছু বলতে পারছেন না। 195টা দেশে সৌরভ গঙ্গোপাধ্যায় এত দেশে ঘোরাঘুরি করেন, 195টা দেশে বাংলার মাথা হেট হচ্ছে। সৌরভ গঙ্গোপাধ্যায় এত স্পোর্টস প্রমোটার, যার মধ্যে শতদ্রু দত্ত নিজেই বলে আমার গুরুদেব সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শিষ্য ঘনিষ্ঠ স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত, সে জেলে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোনো বক্তব্য নেই। 195টা দেশ থেকে লজ্জার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে কোনো কথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয়ঙ্কর সিনটা তৈরি করতে যাচ্ছিলেন, লিওনেল মেসি যদি ইনজিওর্ড হতো, সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেও পারবেন না হয়তো যে ম্যাডাম বাড়াবাড়ি হচ্ছে। এবার দেখবেন হয়তো এরপরে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে লন্ডনে গিয়ে বসে থাকবেন, কারণ তিনি হয়তো নিজে মনে করবেন নিরাপত্তাহীনতায় বাংলাতে লিওনেল মেসি সুরক্ষিত নয়, আমি কোন ছাড়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে কথা বলতে হবে, কেন কথা বলছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়? তিনটে বিষয় নিয়ে আজকে জবাব চাই বাংলা শুরু করবো। 8:15 এবং 8:35 তিনটে আলাদা আলাদা বিষয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, কিন্তু রাত 8টায় টাকা নিয়ে বোকা বানানোর এই খেল খতম হবে এবার। মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুতে টাকা টাকা টাকা, জলের বোতল সল্টলেক স্টেডিয়ামে টাকা লুট, টিকিটের টাকা লুট, সল্টলেক স্টেডিয়ামের ভেন্ডারদের টাকা লুট, টাকা নিয়ে বোকা বানানোর খেল খতম হবে। রাত 8টা শুরু হয়ে গেছে। 8:15 মমতা গ্যাংয়ের লুট বন্ধ করতে হবে বাংলার মানুষকে, এই লুট বন্ধ করতে হবে। মমতা গ্যাংয়ের লুট বন্ধ করতে হবে বাংলার মানুষকে। অনেক হয়েছে, এবার লুট বন্ধ করো, এই চুরি আর সহ্য হচ্ছে না। এবং রাত 8:35 এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায়, শতদ্রু দত্ত, কি কানেকশন জানতেন না? এত বড় একটা ঘাপলা হতে চলেছে শীর্ষ জেলে, চুপ কেন সৌরভ? আমরা যে ব্রেকিং নিউজটা নেব এই মুহূর্তে, সেই ব্রেকিং নিউজটা নিয়ে আমি কল্যাণ চৌবের কাছে যাব। এই মুহূর্তে আমি বারবার যে কথাটা বলছি যে অদ্ভুত একটা আধার এই মুহূর্তে, বড় টেনশনের জায়গা তৈরি হচ্ছে। এবং ইতিমধ্যে বহু বিদেশি যারা স্পোর্টস কমেন্টেটর তারা কিন্তু কমেন্ট করতে শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে আমাদের কাছে যে ব্রেকিং নিউজটা, সেই ব্রেকিং নিউজটা নিয়ে আমি সরাসরি চলে যাবো এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছে। 195টি দেশে মুখ করলো বাংলার। মেসি কাণ্ডের জেরে আন্তর্জাতিকভাবে বদনাম হচ্ছে বাংলার। অব্যবস্থা দেখে কলকাতায় আসতে চাইছেন না কোনো সংস্থা। কলকাতায় ফিফা ম্যাচ দুষ্কর হয়ে পড়ছে। 195টা দেশ
ফুটবল খেলে। ভাবুন, কলকাতায় মেসির নিরাপত্তা নেই, ফিফার ইভেন্ট কি করে হবে? আমরা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে এই মুহূর্তে পেয়েছি। কল্যাণ বাবু, আমরা লাগাতার যে কথাটা বলছি যে আমাদের কাছে বিশিষ্ট যারা স্পোর্টস কমেন্টেটর এবং যারা স্পোর্টস প্রমোটার রয়েছে বিভিন্ন দেশে, তার মধ্যে আমেরিকান, স্প্যানিশ, ল্যাটিন আমেরিকান দেশগুলো স্পোর্টস প্রমোটাররা রয়েছে, তারা বলছে কলকাতা নিয়ে খুব বাজে একটা ব্র্যান্ডিং তৈরি হয়েছে এই মেসি ইভেন্টের পরে। মেসি সিকিউর না থাকলে ফিফার ইভেন্ট কি করে হবে? আপনার কি বক্তব্য এআইএফএফ প্রেসিডেন্ট হিসেবে? না, এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে সারা বিশ্বে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে অব্যবস্থা সেটা চোখে পড়েছে মানুষের। এটা ঠিক যে কিংবদন্তি খেলোয়াড় মেসি এবং রোনাল্ডো এবং ফুটবল বিশ্বের সব থেকে জনপ্রিয় খেলা, সারা পৃথিবীতে তাদের নিয়ে আলোচনা হয়। কলকাতায় যে ঘটনাটা ঘটলো, আর ঠিক অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে মুম্বাই, দিল্লি এবং হায়দ্রাবাদ খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করতে পারলো। এই জায়গায় কলকাতার ব্যর্থতা সারা পৃথিবীর সামনে ফুটে উঠেছে। কল্যাণ চৌবে, এইটা কি একটা সম্ভাবনা তৈরি হচ্ছে? মানে ক্রিকেট 20-25টা দেশ এখন খেলে, কিন্তু ফুটবল 100টার বেশি দেশ খেলে, প্রায় 200টা দেশ খেলে। এটা কি একটা একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে? কারণ লিওনেল মেসিকে 200টা দেশের প্রত্যেক ফুটবল প্রেমী চেনে, তাদের দেশে হেডলাইন হচ্ছে কলকাতাকে নিয়ে। মানে ম্যাচ পেতে কি কলকাতার সমস্যা হতে পারে? দেখুন, ইউনাইটেড নেশনের 195টি দেশ মেম্বার অ্যাসোসিয়েশন হয়, আর অলিম্পিক যারা খেলেন সেটা 206টা দেশ রয়েছে। দেশ মানে মেম্বার অ্যাসোসিয়েশন, ছোট ছোট আইল্যান্ডও সেই মেম্বার অ্যাসোসিয়েশনে পড়ে। আর ফিফাতে রয়েছে 211টি দেশ বা মেম্বার অ্যাসোসিয়েশন। তো ফুটবল পৃথিবীর সব থেকে বেশি দেশে খেলা হয়। আপনারা জানেন, যখন ইন্টারন্যাশনাল কোনো খেলা হোস্ট করে কোনো দেশ, সেই খেলাকে বিডিং এর মাধ্যমে নিয়ে আসতে হয়। আর বিডিং করার সময় সেই শহর সম্পর্কে অনেক তথ্য দেওয়া থাকে। একটা যেমন মনে করে 2036-এর অলিম্পিকের জন্য 9টা দেশ একসাথে বিড করছে, তার মধ্যে ভারত আছে, কাতার আছে, সৌদি আছে, সাউথ আফ্রিকা আছে। তো কালকে যদি এরকম হয় যে কলকাতা কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট হোস্ট করতে চায় এবং সেখানে আরো 5-7টা দেশও সেই ইভেন্ট হোস্ট করতে চাইছে, তো যখন বিড প্রেজেন্টেশন হবে ইন্টারন্যাশনাল বডির কাছে, তো প্রতিদ্বন্দ্বী দেশগুলো এই বিষয়টা তুলে ধরতে পারে যে কলকাতায় 2025 সালে এরকম ঘটনা ঘটেছিল, মেসি উপস্থিত ছিলেন, তার নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছিল, তো সেহেতু কলকাতার পাওয়া উচিত। এটা যখন কমপ্লিটলি বিড হয়, বিড ডকুমেন্ট যখন ইভ্যালুয়েট করা হয়, মূল্যায়ন করা হয়, তখন এই বিষয়গুলো আসে। আমার আশঙ্কা কলকাতা এবং বাংলার ক্ষেত্রে আগামী বেশ কয়েক বছর আন্তর্জাতিক ম্যাচ পাওয়ার ক্ষেত্রে পরিস্থিতি কঠিন হবে। খুব ভয়ঙ্কর কথা বললেন, অনেক ধন্যবাদ কল্যাণ চৌবে। একটা গোটা দেশ, 140 কোটি মানুষের দেশের ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি, তিনি জবাব চায় বাংলাতে বসে আশঙ্কা প্রকাশ করছেন যে যেভাবে, মানে এতদিন আমরা বলতাম যে এখানে বিধায়করা সুরক্ষিত নয়, এই যেরকম শঙ্কর ঘোষ আজকে জবাব চায় বাংলাতে এসছে, এখানে সাংসদরা খগেন মুর্মুদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, এখানে একজন ডাক্তার হাসপাতালে সুরক্ষিত নয়, তাকে রেপ অ্যান্ড মার্ডার করে দেওয়া হয় কলকাতার বুকে। শঙ্কর ঘোষ, মানে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমি এটা প্রতিদিন শোতে বলি, আজকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যায়, কালকে যদি আপনাদের সরকার আসে, আমি খুব সামান্য ব্যক্তি, কিন্তু আমি ব্র্যান্ডিং মার্কেটিং নিয়ে নিরলস কাজ করে চলেছি। আমি নিজে একজন সাংবাদিকতা কমিউনিকেশনের ছাত্র হিসেবে বলছি, আপনাদের বাংলার যে ইমেজ তৈরি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটাকে রিকভার করতে আপনাদের একটা গোটা দশক চলে যেতে পারে। আজকে নিয়ামক সংস্থা এআইএফএফ এর প্রেসিডেন্ট তিনি আশঙ্কা প্রকাশ করে বলছেন যে 195টা দেশ তারা রাষ্ট্রসংঘের সাথে আছে, আর রাষ্ট্রসংঘে মেম্বারশিপ নেয়নি এরকম অনেক ডিক্টেটরশিপ
যে দেশগুলোতে রয়েছে, নর্থ কোরিয়ার মতন, সেখানেও প্রিয় প্রিয় গেম হচ্ছে ফুটবল দাদা। এবং সেই ফুটবল যদি কেউ পা দেয় এই জেনারেশনে, তারা লিওনেল মেসিকে চেনে। এবং সেই লিওনেল মেসি নিরাপদ নয় যে শহরে, সেই শহরে ফিফার গেম বা ইভেন্ট বা কমনওয়েলথের মতন বড় আয়োজন করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। তার কারণ এটা একটা নেগেটিভ ক্যাম্পেইন হয়ে গেছে কলকাতা নিয়ে। আর কত আমরা কলকাতাকে বদনাম করব তৃণমূল কংগ্রেসের সৌজন্যে? শঙ্করদা, আমি জানি না এই যে একটা পত্র কি নাকি নোটপ্যাডে লেখা একটা পদত্যাগ পত্র, অত্যন্ত কড়া সিদ্ধান্ত, ঘনিষ্ঠ পুলিশ অফিসারদেরকে শোকজ নোটিশ। আমি তো মনে করি এই শোকজ নোটিশগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া টিস্যু পেপার ছাড়া আর কিছু নয়। এই সব কিছুর মূলে আমার একটা ব্যক্তিগত ধারণা যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিপদের আভাস পেয়েছেন অন্য কোনো জায়গা থেকে। হাইকোর্টে দুটো মামলা, একটি শুভেন্দুদা করেছে আর একটি আরেকজন কোনো বিশিষ্ট ব্যক্তি করেছেন। উনি কি ইডি সিবিআই এর ভয়ে আগাম এই সতর্কতা মূলক ব্যবস্থা নিতে চাইছেন? নির্বাচনের আগে আরেকবার তাদের মন্ত্রীদের জেল যাত্রা সুনিশ্চিত হতে পারে এইভাবে? না হলে একজন মন্ত্রী চিরকুটে তার একটা দপ্তর ছেড়ে আরেকটা দপ্তরে বসে থেকে তিনি কি প্রমাণ করতে চাইলেন? ফলে আমি শুধু এইটুকু চাইবো, বাংলার একজন সাধারণ মানুষ হিসাবে, মাঠের ছেলে হিসাবে, যে ঘটনা ঘটেছে এই ঘটনার সত্য ফেরত সামনে আসুক এবং যে দর্শকরা বঞ্চিত হয়েছে এত টাকা টিকিট কেটে তাদের টাকা ফেরত দিক। এবং যে দুই মন্ত্রীর হ্যাংলামি মাঠের মধ্যে বসে আমরা মানে টিভি স্ক্রিনে আমরা দেখেছি মাঠের মধ্যে করতে, সেই দুই মন্ত্রী গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। শুধু শঙ্করদা, আমি সেই দিকে নয়, আমি দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন, অরিন্দম আচার্য রয়েছেন, নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, ঝন্টু বড়াইক রয়েছেন এবং সৌমিত্র চ্যাটার্জি, আমি প্রত্যেককে, সব চ্যানেলই গ্রেপ্তারির দাবি করছে, সব চ্যানেলই বলছে যে শতদ্রুত দোষ ইত্যাদি ইত্যাদি। আমি অন্য চ্যানেলের বা অন্য ডিবেটের লাইনে হাঁটতে চাই না। এটা যারা জবাব চায় বাংলা আমাকে দেখে এসেছেন বিগত 5 বছর ধরে, আপনারা দেখেছেন যে আমি হয়তো শর্ট টার্মে না খেলে লং টার্মে মানুষকে যে ভয়গুলো, যে বিপদগুলো, সেগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এটা শুধুমাত্র একটা মেসেজ চলে যাওয়া নয়, ভালো করে বুঝুন, এটা একটা ব্র্যান্ডের চলে যাওয়া। 195টা দেশে বাংলার মুখ পোড়া, এটা একটা দিক। এটা তাও রিকভার হতে পারে যদি সরকার পরিবর্তন হয়। নরেন্দ্র মোদী নিজে এসে নিজে দাঁড়িয়ে যদি বলেন আমি দায়িত্ব নিচ্ছি, আমি নরেন্দ্র মোদী দায়িত্ব নিচ্ছি, টাটা চলে গেছে, টাটা আসো, আমি দেখো আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে বাংলা এবার ঘুরে দাঁড়াবে, প্লিজ এসো। ঠিক সেভাবে হয়তো ভারত সরকারের সমস্ত স্টার প্লেয়ার তারা হয়তো দাঁড়িয়ে বলবেন না যা হওয়ার হয়ে গেছে, যে সরকার ছিল সেই সরকার চলে গেছে। কিন্তু আমি বলছি সচিন তেন্ডুলকার, আমি বলছি বাইচুং ভুটিয়া, আমি বলছি সুনীল ছেত্রী যে প্লিজ ইনভেস্ট ইন বেঙ্গল। স্পোর্টিং ইভেন্ট বাংলাতে হবে, এটা আমাদের এত দীর্ঘ একটা ঐতিহ্য রয়েছে। কিছু 14 বছর 15 বছর ধরে একটা সরকার ছিল, তারা হয়তো ব্যাড ইমেজ তৈরি করেছে, কিন্তু সেটা সামান্য, এটা রিকভার করা সম্ভব। কিন্তু দীপাঞ্জন দার কাছে আমি এর পরে যে পার্টটা নিয়ে যাব, যেটা মারাত্মক একটা ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সমস্যায় পরিণত হয়ে যেতে পারত। আপনারা অনেকেই হয়তো ভাবছেন লিওনেল মেসির আঘাত খুব সামান্য একটা ইস্যু নয়। লিওনেল মেসি খেলতে খেলতে আঘাতপ্রাপ্ত হলে তার জন্য গোটা পৃথিবীর ইনভেস্টররা 9,000 কোটি টাকা ইনভেস্ট করে বসে রয়েছে বিমা হিসেবে, ইন্স্যুরেন্স হিসেবে। পৃথিবীর সবচেয়ে দামি অ্যাথলেটদের ইন্স্যুরেন্সটা পায় লিওনেল মেসি 9,000 কোটি টাকা। ভাবতে পারছেন, আমার 5 লাখ টাকার ইন্স্যুরেন্স বা কারোর 30 লাখ টাকার ইন্স্যুরেন্স, লিওনেল মেসির 9,000 কোটি টাকার ইন্স্যুরেন্স শুধু বা পায়। লিওনেল মেসির যদি মুখটায় কিছু হতো, হাতটায় কিছু হতো, এটা একটা ডিপ্লোম্যাটিক সমস্যা হয়ে যেত এবং সেখানে রাজীব কুমার, এই অরূপ বিশ্বাসেরা পেছনের সারিতে চলে যেত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে
খেসারত দিতে হতো, জয়শঙ্করকে বোঝাতে হতো যে না এটা একটা ছোট্ট ভুল হয়ে গেছে, একটা ব্রেকিং নিউজ দেবো এবং তারপর বোঝাবো কেন বলছি এটা। মারাত্মক রাজীব কুমারের ইমিডিয়েট অপসারণ প্রয়োজন। মারাত্মক বড় নিরাপত্তায় ব্যর্থতা, রাজ্য পুলিশের মাথা হেট হয়ে গেছে গোটা দেশের সামনে। মেসিকে নিরাপত্তা দিতে ব্যর্থ রাজীব কুমারের পুলিশ, মেসির নিরাপত্তায় বিরাট গাফিলতি, ঘটে যেতে পারত বিরাট অঘটন, চরম ব্যর্থ ডিজি রাজীব কুমার প্রথম থেকে এই বিষয়টা নিয়ে খেলা করেছিলেন, জুনিয়র অফিসারদের ওপর দায়ভার চাপিয়ে দিয়েছিলেন। মেসির নিরাপত্তায় থাকা পুলিশের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত ছিল যারা লোয়ার র্যাঙ্ক অফিসার। আমি দ্বিতীয় যে ডিবেট, সেই দ্বিতীয় ডিবেট রাত 8:15 বলেছিলাম এটা নিয়েও কথা বলবো, কিন্তু তারপর একটা ছবি দেখাবো এবং দীপাঞ্জন চক্রবর্তীর কাছে এবং অন্যান্যদের কাছে যাবো। কিন্তু দ্বিতীয় যে ডিবেটটা শুরু করছি এখান থেকে, মমতা গ্যাংয়ের লুট বন্ধ করতে হবে, রাজীব কুমারের অপসারণ করতেই হবে। কেন বলছি, আমি যারা আমার অতিথিরা রয়েছেন, অরিন্দম আচার্য রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী এখনো বলেননি, নীলাদ্রিদা বলেননি, জন্টু বড়াই বলেননি, সৌমিত্র চ্যাটার্জি বলেননি, আমি প্রত্যেককে একটা ছবি দেখাতে চাই কি ভয়ঙ্কর ভাবে অরূপ বিশ্বাস সিকিউরিটি ব্রিচ করেছে। একজন র্যান্ডম লোক, সে না পুলিশ না সিআরপিএফ না রাজ্যের মন্ত্রী, তাকে টেনে, আমি সেই ছবিটা দেখুন ভালো করে দেখুন, এরা এই পুলিশ সেলফি তুলতে ব্যস্ত ছিল। যে সাফারি স্যুট পরে যে ভদ্রলোক, সম্ভবত স্পেশাল ব্রাঞ্চের অফিসার, আমি আবারও বলছি, আমি আমার এথিক্সে বাধে পুলিশ মন্ত্রী বা ডিজি ছাড়া আমি অন্য কোন লোয়ার র্যাঙ্কের অফিসার বা পুলিশ ইন্সপেক্টরদের ছবি দেখাই না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি। রাজীব কুমার বা মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ বলে নিচু তলায় কোনো ডিসিপ্লিন চলে যাচ্ছে বাংলার পুলিশে। আপনি দেখুন কিভাবে টেনে সেলফি তুলছে একজন অন ডিউটি পুলিশ অফিসার। অন ডিউটি যারা কাজ করছিলেন তারা টেনে এভাবে, ব্যাচ আছে স্পেশাল ব্রাঞ্চের বা রাজ্য পুলিশের বিশেষ যে দায়িত্বপ্রাপ্ত সুরক্ষার সেই অফিসাররা, তারা কিরকম হ্যাংলামো করছিলেন। এর কারণ রাজীব কুমার এদের কোনো ডিসিপ্লিনই শেখায়নি। রাজীব কুমার বোধহয় এদের শিখিয়েছে তৃণমূলের ক্যাডার হতে। এটা চেঞ্জ করতে হবে, পুলিশ মন্ত্রী বদলাতে হবে, আমূল পরিবর্তন বাংলায় করতে হবে। দ্বিতীয় ছবি আরো ভয়ঙ্কর, বেরিয়ে যাওয়ার সময় পুলিশ অন ডিউটি পুলিশ অফিসার, ভালো করে ফুল ফ্রেমে দেখবো, অন ডিউটি পুলিশ অফিসার, আমি একদম ট্রিট করে সেই ছবিটা দেখানোর জন্য বলবো কিভাবে গায়ে পড়ছে, ভালো করে দেখুন। অন ডিউটি পুলিশ অফিসার, মাথায় টুপি, উর্দি পরা, মানে মেসির গায়ের উপর পড়ে যাচ্ছে। রাজীব কুমার, আপনি আগে ট্রেনিং দিন, পুলিশিং বন্ধ করুন, আগে ট্রেনিং দিন পুলিশ অফিসারদেরকে। রাজীব কুমার তো আসবে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আজ আছেন কাল থাকবেন না। বাংলায় পুলিশিং এর যে অবস্থা, ভাবুন, ইরিটেটেড হচ্ছে লিওনেল মেসির সিকিউরিটি অফিসার, ইরিটেটেড হয়ে শতদ্রুকে কিছু একটা বলছে, আর এই পুলিশ অফিসারকে দেখুন, এর কাণ্ড কারখানা দেখুন। আমি সিরিয়াসলি বলছি, এই দুই পুলিশ অফিসার। আরেকটা ছবি দেখুন, আরেকটা ছবি, সেলফি তুলছে, মানে সিআরপিএফ আটকাচ্ছে, সেলফি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ছেন আরেকজন পুলিশ। ফুল ফ্রেমে দেখিয়ে দেন, ক্ষমা চাইছি আমি অন্য পুলিশ অফিসারদের কাছে। কিন্তু এটা আপনারা যা করেছেন, যদি লিওনেল মেসিকে কেউ ধাক্কাও মেরে দিত, ধরে নিলাম ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কোনো পাগল ফ্যান, সে যদি লিওনেল মেসি নিপাত বলে একটা ধাক্কাও মারতো এই পরিস্থিতিতে, আপনাদের বসের কিচ্ছু এসে যেত না, গোটা দেশে প্রধানমন্ত্রী তাকে জবাবদিহি করতে হতো। দেখুন অবস্থা, দেখুন ট্রিট করে আমি দেখাচ্ছি। আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাওয়ার আগে একজন পুলিশ অফিসার এখানে রয়েছেন, প্রাক্তন পুলিশ অফিসার অরিন্দম আচার্য, প্রতিম সরকার এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর। আর এখানে নানা মহলে প্রশ্ন উঠেছে, এই টিমের পক্ষে কি আদেও নিরপেক্ষ তদন্ত করা সম্ভব? রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নাম্বার 1, সবাই তার অধীনস্থ, পদাধিকার বলে তিনি সবার ওপরে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ডিজিপির নিচে থাকা আইপিএস অফিসারদের পক্ষে কি সঠিকভাবে ডিজিপির ভূমিকা তদন্ত করে দেখা সম্ভব? এই রাজ্যের সর্বোচ্চ গভর্নমেন্টেরও একটা দায়িত্ব থেকে যাচ্ছে, হোম মিনিস্ট্রি ওনার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের পাশাপাশি শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশকে, সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনিশ সরকারকে। এই প্রেক্ষাপটে এই প্রশ্ন উঠছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কি নিরপেক্ষভাবে পুলিশের পক্ষে করা
করা সম্ভব? দেখো, অলরেডি কিন্তু দুটো মামলা হয়েছে, তাহলে এই দুটো কেস কি তারা সুপারভাইজ করবে? এবং সুপারভাইজ করে তারা একটা ফাইন্ডিংস দেবে, এবং এটা তখনই কার্যকর হবে যদি গভর্নমেন্ট সত্যি এটা ডিজায়ার করে, যদি সদিচ্ছা থাকে, তাহলে খুব ভালো কথা। যে তাদের যদি ফ্রি হ্যান্ড দেয়া যায়, তাহলে আমার মনে হয় এটা খুবই সদর্থক একটা তদন্ত হবে। কেস যে দুটো হয়েছে সেটাও প্রপারলি সুপারভাইজ হবে বলে আমার মনে হয়। শেষ পর্যন্ত এসআইটি কি রিপোর্ট দেয় তার উপর নির্ভর করছে সবটাই।